তিতুমির কলেজ অনির্দিষ্টকালের শাটডাউন ঘোষণা। মহাখালী গুলশান সড়ক বন্ধ থাকায় দুর্ভোগ চরমে। আগস্টের পর অধিকাংশ থানায় অপরাধের নথি উধাও। রাজধানীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যায় গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তি। বিদ্যাদেবী সরস্বতীর বন্দনায় শঙ্খ উলুধ্বনিতে মুখর মণ্ডপ। শিক্ষা প্রতিষ্ঠানে পূজা অর্চনায় ভক্তদের ভিড়। আমি যেন ক্লাসে ফার্স্ট হতে পারি, আমি সরস্বতী দেবীর কাছে এটাই চাই। তার কাছে আমরা যা চাই উনি সেভাবে আমাদেরকে দেওয়ার চেষ্টা করে। বিদ্যা দেবীর আরাধনার জন্য মার কাছে প্রার্থনা করি যেন জ্ঞান বুদ্ধি দেয়। এবং দুর্বার রাজশাহীর মালিক শফিকুরকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ। 10 ফেব্রুয়ারির মধ্যে পাওনা পরিশোধের আশ্বাস। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি জেনিসিয়া বর্ণা আর আমি মশিউর অনিক। বিশ্ববিদ্যালয় করা সহ 3 দফা দাবিতে মহাখালী থেকে সড়ক বন্ধ করে বারাসাত ব্লকের টু নর্থ সিটি কর্পোরেশন কর্মসূচি পালন করছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে 5 দিন ধরে অনশনে থাকা 11 শিক্ষার্থীর মধ্যে 3 জনকে ভর্তি করা হয়েছে সরোয়ার্দী হাসপাতালে। বিস্তারিত প্রতিবেদনে। 5 আগস্টের পর বিশ্ববিদ্যালয়ের দাবিতে মাঠে নামে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। কয়েক দফা রাস্তা অবরোধ করে দাবি আদায়ের চেষ্টা করে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজ আলাদা হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের দাবিতে নতুন করে কর্মসূচি ঘোষণা করে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। প্রথমে অনশন কর্মসূচির পাশাপাশি 7 দফা দাবি থাকলেও পরে 3 দফা দাবি সামনে রেখে বারাসাত ব্লকের টু নর্থ সিটি কর্মসূচি ঘোষণা করেন তারা। ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়ে সোমবার সকাল থেকে আবারও চলছে এই কর্মসূচি। আমরা এখানে আসছি পড়াশোনা করার জন্য। আমাদের প্রধান কাজ হচ্ছে পড়াশোনা। আমরা চাই না যে পরীক্ষা বাতিল হোক। তাহলে আমাদের মাননীয় উপদেষ্টারা যে আজকের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দেয় কালকে সুন্দর মতো পরীক্ষা হবে, এক্সাম হবে। কারণ স্টুডেন্টরা আসলে কারোই ক্ষতি চায় না। যাদের পরীক্ষা আছে তারাও আমাদের সাথেরই স্টুডেন্ট। আমরা তো এখন আমার সেশনের এক্সাম নেই দেখে যে আমি আরেকজনের এক্সাম দিতে দিব না, এটা কেউই করবে না। বিশ্ববিদ্যালয় ঘোষণা করে বাৎসরিক ক্যালেন্ডার প্রকাশের পাশাপাশি শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার ও আইন উপদেষ্টার ক্ষমা প্রার্থনা দাবি সামনে রেখে সড়ক অবরোধ চলছে। এতে চলাচল বন্ধ হয়ে যায় মহাখালী থেকে গুলশান পর্যন্ত। যাদেরকে আমরা বসাইলাম আন্দোলন কইরা ক্ষমতায়, আমরা কে লিগা বসাইলাম যে স্টুডেন্টরা আমরা বসাইলাম যেন দেশটাকে নতুনভাবে গঠন করতে পারে। কিন্তু আজকে পর্যন্ত আমরা স্টুডেন্টরা কি পাইছি, সাধারণ স্টুডেন্টরা এই পর্যন্ত। যারা বলেন যে তিতুমির বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্যতা নাই, তারা এখানে এসে দেখতে পারেন আমাদের ক্যাম্পাসে অলরেডি 22টি ডিপার্টমেন্ট আছে, 24টি ক্লাব আছে এবং 14টি টিচার আছে যারা পিএইচডি ডিগ্রিধারী, যা 7 কলেজের মধ্যে অন্যতম তিতুমির কলেজে আছে। এদিকে অনশনে থাকা শিক্ষার্থীদের মধ্যে 3 জনের শরীরের অবস্থার অবনতি হলে তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। তারা আমাদের ক্ষমতার অপব্যবহার দেয় এবং আমাদের 2 বাইকে তারা ভিতরে তুলে নিয়ে যায় এবং মারধর করে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের 2 জন কর্মচারী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের, এবং এটার আমরা সঠিক বিচার চাচ্ছি। এখানে যারা আছে গতকালকে ডাক্তার 3 জনকে রেড সিগন্যাল দিয়েছিলেন যে এদের অবস্থা খুবই করুণ। সেই 3 জন থেকে একজনকে আমরা হাসপাতাল পাঠাতে সক্ষম হয়েছি। জরুরি সেবা শিক্ষার্থীদের বারাসাত ব্লকের টু নর্থ সিটির বাইরে থাকবে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। আরিফ হোসেন, এখন, ঢাকা। তিতুমির কলেজে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনে থাকা শিক্ষার্থীরা এবং মহাখালী গুলশান 1 লিংক সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আরিফ হোসেন, যাচ্ছি তার কাছে। আরিফ, যান চলাচল বন্ধের কি ধরনের প্রভাব পড়েছে ওই এলাকায় এবং শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি কি আছে জানতে চাই।
বড়া আপনি নিশ্চয়ই জানেন মহাখালী থেকে গুলশান পর্যন্ত যে সামনের সড়কটি, এই সড়কটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের জন্য। এর পাশাপাশি এখানে কিছু হাসপাতাল রয়েছে, যে হাসপাতালের যারা রোগী রয়েছেন এই সড়কটি বন্ধ করে দেওয়ার জন্য অধিকাংশ রোগীকেই যাদের রিলিজ দেওয়া হয়েছে, বয়স্ক, বাচ্চা থেকে শুরু করে এদের কিন্তু পায়ে হেঁটে এখান থেকে যেতে হচ্ছে। তার মানে তারা কোনো ধরনের রিক্সা এবং কোনো ধরনের যানবাহন তারা ব্যবহার করতে পারছেন না। এই রাস্তা ধরে দুই ধরনের যানবাহন চলাচল করে, গণপরিবহনের পাশাপাশি প্রাইভেট কার, এছাড়া উবার থেকে শুরু করে পাঠাও, এই সব পরিবহনগুলো এই জায়গা থেকে যায়। তবে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম যারা পায়ে হেঁটে যাচ্ছেন, তারা বলছেন এই যে গাড়িগুলো না চলার কারণে ভাড়ার ক্ষেত্রে 1.5 থেকে 2 গুণ, কোনো ক্ষেত্রে 3 গুণ ভাড়া চেয়ে বসে থাকছে রিক্সা চালক এবং যারা নিজস্ব পদ্ধতিতে গাড়ি চালান, অর্থাৎ পাঠাও উবরের বাইরে গিয়ে যে মোটর বাইক চালকরা রয়েছেন তারা। এর পাশাপাশি অনেকে যারা এয়ারপোর্ট ধরে, অর্থাৎ গুলশান অথবা এই এলাকার মানুষজন মহাখালী হয়ে এয়ারপোর্টে যেতে চান, তারা কিন্তু একটি ভোগান্তিতে পড়ছেন, কারণ তাদের গুলশান 2 হয়ে ওই রুট ধরে যেতে হচ্ছে। এছাড়া মহাখালী হয়ে যেই সব লোকজন এই শর্ট পদ্ধতিতে গুলশান যেতে চান তারাও কিন্তু বিপাকে পড়ছেন, কারণ তাদেরকে লিংক রোড হয়ে যেতে হচ্ছে, যেটি হলো গিয়ে গুলশান লিংক রোড বলে, তেজগাঁওর পাশ থেকে যে লিংক রোড সেটি হয়ে যেতে হচ্ছে, যার ফলে মহাখালীতে একটি দীর্ঘ যানজটের মুখে পড়ে তাদের আস্তে আস্তে যেতে হচ্ছে। এছাড়া আমরা শিক্ষার্থীদের দেখছি তারা কিন্তু রাস্তায় নেমেছেন, আর কিছুক্ষণের পরে তাদের বারাসাত ব্লকের টু নর্থ সিটি কর্পোরেশন যে কর্মসূচি ছিল সেটি বাস্তবায়নের জন্য তারা মাঠে নামছেন। কিছুক্ষণের মধ্যে তারা মহাখালীতে যাবেন এমনটা ঘোষণা আগেভাগে দিয়ে রেখেছেন। তবে এখন পর্যন্ত 2টা বেজে গেছে, অর্থাৎ তাদের 11টায় যে কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল সেই কর্মসূচি তারা 1 থেকে 1.5 ঘন্টা পরে শুরু করেছেন। এবং এখানে যে শিক্ষার্থী রয়েছে তাও কিন্তু হাতে গোনা 50 থেকে 60 জন। এছাড়া অধিকাংশ সাংবাদিক এখানে রয়েছেন, যাদের কারণে অনেক ভিড় হয়েছে এমনটা দেখা যাচ্ছে। তবে যারা এই সড়ক ধরে যাচ্ছেন অধিকাংশই ভোগান্তির মুখে পড়ছে এমনটা অভিযোগ। আমরা কখনো কখনো দেখছি সাধারণ মানুষের সাথে, পথচারীদের সাথে বাকবিতণ্ডায় শিক্ষার্থীরা জড়াচ্ছেন। তবে অ্যাম্বুলেন্স থেকে জরুরি যেই সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো দেওয়া হচ্ছে। গাড়ি যেগুলো এই পথ ধরে যেতে চাচ্ছে সেই গাড়িগুলো ব্লকেটের পরে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই সব শিক্ষার্থীরা রয়েছেন অনশনে, এই মাত্র শিক্ষার্থীরা বের হয়েছেন আরও 50 থেকে 60 জন, 150। যারা বিভিন্ন হলের শিক্ষার্থী রয়েছেন তারা বের হয়ে রাস্তায় ব্লকেট তৈরি করেছেন এবং এই ব্লকেটটি আর কিছুক্ষণের মধ্যে মহাখালীতে যাবে এমনটা আমাদেরকে শিক্ষার্থীর পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া যেই 11 জন রয়েছেন অর্থাৎ অনশনে, সেই 11 জনের মধ্যে 3 জন হাসপাতালে ভর্তি রয়েছে। বর্ণা, তিতুমির কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা এবং মহাখালী গুলশান লিংক রোড সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। রাজধানীর বেশিরভাগ থানায় নেই এলাকা ভিত্তিক অপরাধীদের তথ্য। এ তালিকা না থাকায় অনেক ক্ষেত্রেই তদন্ত কর্মকর্তাদের পড়তে হচ্ছে বিপাকে। আর এই সুযোগে ধরা ছোঁয়ার বাইরে চিহ্নিত অপরাধীরা। পুলিশ বলছে 5 আগস্টের পর থানা থেকে হারিয়ে গেছে বেশিরভাগ অপরাধের তথ্য। রুবেল পারভেজের ক্যামেরায় আরও জানাচ্ছেন আরিফ হোসেন। রাত 2:35। গাড়ি থেকে নামতে দেখা গেল এক ব্যক্তিকে। মিরপুরের শিমুলতলার সামনে সড়ক পার হয়ে বাড়ির পথে যাচ্ছিলেন তিনি। হুট করে 2 জন ব্যক্তির এলোপাথারি কোপ। 40 সেকেন্ড এলোপাথারি কুপিয়ে সটকে পড়ে ঘটনাস্থল থেকে। এরপর পার হয়েছে 1 মাসের বেশি সময়, অথচ অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে। কি বলছে পুলিশ? দেখতে দারুস-সালাম থানায় আমরা। জানা গেল এই থানায় নেই কোনো অপরাধীর তথ্য। কে হামলা করেছে আসাদুজ্জামানকে, নেই সেই অভিযোগের কোনো অগ্রগতি। আগে হয়তো ছিল, এখন আছে কিনা এটা জানতে হবে। ঠিক এই নোটিশ বোর্ডটিতেই ছিল সন্ত্রাসীদের তালিকা। তবে থানা লুট হওয়ার কারণে সেই নোটিশ বোর্ড কিন্তু এখন সিসিটিভি বসানোর স্থান হয়েছে। আমরা দেখতে চাই যে আসলে মূল সন্ত্রাসী অথবা অপরাধীদের তালিকা এই থানায় আছে কিনা। চলুন দেখে আসি। আমাদের কাছে বিভিন্ন তালিকা তৈরি করছি আমরা, কিছু তালিকা আমরা পেয়েছি, আমরা তালিকা করছি। এবার আসা যাক আরেকটি ঘটনায়। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে এক ব্যক্তিকে কোপাচ্ছে 15 থেকে 20 জন ব্যক্তি মিলে। অভিযোগ রয়েছে পানি, ইন্টারনেট ও ময়লার ব্যবসার নিয়ন্ত্রণ নিতে এই হামলা। অথচ এই ঘটনায় উঠে আসে কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নাম। কি বলছে থানা? প্রত্যেকটা থানায় একটা
সন্ত্রাসীদের চার্ট লিস্ট থাকে না, আপনাদের চার্ট লিস্টটা কোন জায়গায় ঝুলানো আছে? সেই রাস্তার রুমে। প্রত্যেকটা থানায় একটা সন্ত্রাসী অথবা ক্রিমিনালদের চার্ট লিস্ট থাকে না আপনাদের? চার্ট থাকে না, আগে যেমন থানায় থানায় ঝুলানো দেখতাম বিভিন্ন জায়গায়। আমি এসে পাইনি। হ্যাঁ, আমি এসে পাইনি। মানে এখানে কি নাই? তৈরি করতেছি কিন্তু আমি এসে পাইনি। শীর্ষ সন্ত্রাসী ইমন সিসি হেলালের ভাইকে এতে শ্যাম দীপু। রাজধানীতে বিভিন্ন সময় চুরি, ছিনতাই, ডাকাতি, এমনকি হত্যাকাণ্ডের মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটে। তবে এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীরা বিভিন্ন সময় থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। এর পেছনের কারণ হিসেবে অনেকেই বলছেন থানাগুলোতে তথ্য হালনাগাদ যে অপরাধীদের তালিকা থাকার কথা সেটি নেই। আমরা একটু খুঁজে দেখতে চাই বিভিন্ন থানায় যে সেই ধরনের তালিকা আছে কিনা এবং প্রধান অপরাধী কোন থানার কে। উত্তর পশ্চিম থানায় নেই কোনো অপরাধীর তালিকা। অভিযোগ নিয়ে থানায় আসাদের অধিকাংশই ছিনতাইয়ের শিকার হয়েছেন। কথা বলতেছি 1 মিনিট, আমার শালারে ফোন দিতেছি, হ্যালো বলতেই একজনের ধাক্কা দিছে আর একজনের ঠামদে মোবাইল নিয়ে দৌড় দিছে। এই জায়গায় শোনা যায় যে মোবাইল চুরি হচ্ছে। আমি এর কি কোনো তালিকা আছে আপনাদের কাছে? আছে, স্যারের কাছে, ওসি স্যারের কাছ থেকে নিতে পারবেন। হ্যাঁ স্যার কি তালিকাটা নিয়ে অফিশিয়ালি চাইলে শেরেস্তার রুমে গিয়েও পাওয়া গেল না অপরাধীদের কোনো তালিকা। একটা বোর্ড থাকার কথা প্রত্যেকটা থানায় থাকে, এটা কি আছে আপনাদের? অবশ্যই আছে, কিন্তু আমি নতুন আসছি তো আমি বলতে পারতেছি না ভাই। এবার গন্তব্য উত্তরা পূর্ব থানায়। চিত্র ঠিক একই। ভাই, আপনাদের অপরাধী শনাক্তের একটা বোর্ড থাকে না, ওই যে যারা দাগি অপরাধী চার্ট বোর্ড? রাইট। হ্যাঁ রাইট। সেটা কোথায়? সেটা তো এখন হচ্ছে ওইভাবে আমাদের নতুন তো সংস্কার হচ্ছে। শুধু এই থানাগুলো নয়, রাজধানীর অধিকাংশ থানায় খুঁজে পাওয়া যায়নি শীর্ষ সন্ত্রাসী, রেড অ্যালার্টভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারীর তালিকা। ডিএমপি বলছে তারা অনলাইনের মাধ্যমে এটি সংরক্ষণ করেন। বর্তমানে যে সিডিএমএস রয়েছে, একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা এই সব তথ্যগুলো পেয়ে থাকি এবং এখানে কেউ কোনো একটা জায়গায় অপরাধ করলে তার পূর্বাপর যে অপরাধের তথ্যসমূহ সেগুলো চলে আসে। অপরাধ শনাক্তের অন্যতম হাতিয়ার এলাকা ভিত্তিক অপরাধীদের তালিকা, বলছে অপরাধ বিশ্লেষকরা। পুলিশের কাছে সঠিক তালিকা না থাকলে অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যায় বলেও মত তাদের। যারা অপরাধের নেতৃত্ব দিচ্ছেন এদের বিরুদ্ধে আইন প্রয়োগের ধারা বলুন অথবা সেই কার্যক্রমটা খুব জোরালো হওয়া উচিত। কিন্তু এই যে থানাগুলোতে তালিকা না থাকা কিংবা থাকলেও সেটি মানে প্রকাশ না করা কিংবা নোটিশ বোর্ডে সেটি উত্থাপন না করা কিংবা এই ব্যাপারে এক ধরনের এড়িয়ে যাওয়া অথবা একটা ঢিলেমি ভাব লক্ষ্য করা, এগুলো কিন্তু আসলে কোনো না কোনোভাবে অপরাধীদের অপরাধ করার ক্ষেত্রে অনুপ্রাণিত করে। দ্রুত হালনাগাদ তালিকা তৈরি না করলে কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের থামানো কঠিন হবে বলে মন্তব্য অপরাধ বিশ্লেষকদের। আরিফ হোসেন, এখন, ঢাকা। রাজধানীর মহাখালীতে ৮ম শ্রেণীর কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতারকৃত দুজন তাদের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় জড়িত বাকি ৩ জনকে গ্রেফতারের চেষ্টাও চলছে। এদিকে তুরাগে ইতালিয়ান নাগরিকের ছিনতাই হওয়া পাসপোর্ট, ফোন ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে পুলিশ। ছিনতাইকারী দলের একজনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। বাকিটা জানাচ্ছে সিফাত শাহরিয়ার। রাজধানীর দক্ষিণখানের ৮ম শ্রেণীর কিশোরী নিখোঁজ হয় গত ১৬ জানুয়ারি। ৩০ জানুয়ারি তার বস্তাবন্দি মরদেহ মেলে হাতের ঝিলে। এই ঘটনায় ৩০ জানুয়ারি রবিন ও রাব্বি মৃধা নামে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক
সংবাদ সম্মেলনে তাদের সম্পৃক্ততার কথা জানান পুলিশ। বলেন, কিশোরীর মুঠোফোন নম্বরের সূত্র ধরে তাদের গ্রেফতার করা হয়। 16 জানুয়ারি দুপুরে মহাখালীর একটি বাসায় হাত পা বেঁধে 5 জন ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে তারা। আমরা আসলে খুব ট্র্যাডিশনাল উপায়েই তাকে খুঁজে বের। এই ঘটনায় জড়িত বাকি 3 জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিএমপির উত্তরা বিভাগ। যখন বুঝতে পারে যে ভিকটিম জীবিত নেই, তখন তারা একটু ভীত হয় এবং তারা এই ব্যাপারে খুব ভালো একটা প্ল্যান করে যে তারা কিভাবে আসলে ভিকটিমের মৃতদেহটাকে লোপাট করবে। তারা অত্যন্ত কৌশলে তার মৃতদেহটিকে তাদের বাসারই একটা যে চালের বস্তা সেটাতে তাকে পুড়ে, এবং সে একাধিক কমিউনিকেশন তারা ব্যবহার করে, ট্রান্সপোর্ট, যেন বুঝতে না পারে যে তাকে এই ইয়েটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং তাকে হাতির ঝিলে ডুবাই ফেলে দেয়। এদিকে রাজধানীর তুরাগে ভ্রমণে আসা ইতালির নাগরিক তানিয়া নূর ছিনতাইকারীর কবলে পড়ে হারান পাসপোর্ট, ফোন ও গুরুত্বপূর্ণ নথি। তাৎক্ষণিকভাবে পুলিশকে জানায় ভুক্তভোগী পর্যটক। পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্ত ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এই ঘটনায় পুলিশের ভূয়সী প্রশংসা করেন ভুক্তভোগী ইতালির নাগরিক। I lost everything. I lost my passport, I lost my money, I lost my cards, I lost everything that I had in my bag, and I felt completely lost and hopeless. But luckily this is where I came across the Turak police station, and I must admit honestly that this is the best police work I've ever seen in my life. এবং সেই উবার চালকই তাকে পথভ্রষ্ট করে এখানে সেখানে নিয়ে যায়, এবং তারই যে সহযোগীর মাধ্যমে আমাদের যে দিয়াবাড়ি ইয়েটা আছে মেট্রো রেলের নিচে গিয়ে তাকে প্রথমে আঘাত করে এবং তাকে ভয়ভীতি দেখায়, এবং তার যে ব্যবহৃত আইফোন মোবাইল 13 এবং তার সঙ্গে থাকা 5টি ক্রেডিট কার্ড, তার সঙ্গে 50 ইউরো এবং তার যত মালামাল আছে সমস্ত কিছুই তারা ছিনতাই করে নিয়ে যায়। এদিকে রাজধানীর তুরাগে শুভ হত্যা মামলায় একজনকে গ্রেফতার করেছে ডিএমপি। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। দেশে 18 থেকে 24 লাখ মৃত মানুষ ভোটার তালিকায় ছিল বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক মত বিনিময় সভায় কথা বলেন তিনি। মেইন প্রবলেমটাই হয় আপনার মৃত ভোটারদের যখন আমরা যথাযথভাবে বাদ না দিতে পারি। এটা যে পুরাটাই প্রতারণামূলক তাও নয়, আমাদের মানুষ অতটা সচেতন নয় যে কেউ মারা গেলে ওই অফিসে গিয়ে ফর্ম পূরণ করে মৃত্যুর সংবাদটা দেয়া। তো আমরা যে এখন পর্যন্ত উপাত্ত আমি যেটা দেখতে পাচ্ছি, যদি এটা 1.5%ও হয় তাহলে প্রায় 18 লক্ষ মৃত ভোটার কাটা পড়বে। আমরা দেখতে পাচ্ছি যে 1% অতিক্রম করে গেছে আরো 2-3 দিন আগেই। ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন দেয়া ঠিক হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে ফেনীর পরসংগ্রামে গেল বন্যায় ভেঙে যাওয়া মুহুরী নদীর বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। জামায়াতে আমির আরও বলেন, ভবিষ্যতে এমন সরকার হোক যারা গ্রাম থেকে শহর সব জায়গায় উন্নয়নের জন্য দায়বদ্ধ থাকবে। এ সময় তিনি ফেনীর মুহুরী নদী তীরে স্থায়ী বাঁধ নির্মাণে সরকারের প্রতি আহ্বান জানান। ভারতের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, কোনো দেশ নদীর বাঁধ কেটে অন্য দেশকে বিপদে ফেলার নজির নেই। বাঁধটি বন্যার সময় ভারতীয়দের সীমান্তরক্ষী বাহিনী কেটে দিয়েছে বলে অভিযোগ রয়েছে, যার ফলে ফেনী সহ কয়েকটি এলাকায় ভয়াবহ বন্যার কবলে পড়ে। আমরা চাই যে সেই রকম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক, এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না। এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরে এই সরকারকে সহযোগিতা করা উচিত না। সারা দেশে নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে সরস্বতী পূজা। সকাল থেকে মন্দিরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও শাস্ত্রীয় রীতি অনুসারে চলে বাণী অর্চনা সহ সরস্বতী দেবীর আরাধনা। দেবী সরস্বতীর বন্দনায় ঢাক, ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে পূজা প্রাঙ্গণ। ছোট শিশুদের সঙ্গে নিয়ে বাবা মায়েরা দিভুজা এই দেবীর কাছে আসেন হাতে খড়ি দিতে। আরও জানাচ্ছেন তানজিলা খান্নিম। বর্ণময়ের আজ প্রথম বর্ণলেখা শেখা, তাই শুরুটা হওয়া উচিত সরস্বতীর হাত ধরেই, কারণ তিনি যে বিদ্যার দেবী। একমাত্র তিনিই পারেন শিক্ষা জীবনে বিদ্যার্জনের মাধ্যমে ভক্তদের সফলতা দিতে।
তাই মাঘ মাসের পঞ্চমী তিথিতে কল্যাণময়ী বিদ্যাদেবী সরস্বতীর কাছে প্রার্থনা দুহাত ভরে। এই দিন যারা প্রথম পড়াশোনা শুরু করে, যেসব ছোট ছোট বাচ্চারা, ওরা প্রথম মা সরস্বতীর কাছ থেকে হাতে খড়ি নেয়। মায়ের কাছে আমাদের বিদ্যা বুদ্ধি এবং সকল মানব জাতির যেন আরো ভালো হয় এই প্রার্থনাই করি আর কি। হিন্দু শাস্ত্রমতে সরস্বতী হলেন জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা ও বিদ্যার্জনের দেবী। তাই তো রাজধানীতে সকাল থেকেই মন্দিরের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও চলে শাস্ত্রীয় রীতি অনুসারে এই বাণী অর্চনা সহ দেবীর আরাধনা। দেবী সরস্বতীর বন্দনায় ঢাক, ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে। ছোট ছোট শিশুদের নিয়ে বাবা মায়েরা দ্বিভুজা এই দেবীর কাছে আসেন হাতে খড়ি দিতে। শিক্ষার্থীরা প্রার্থনা করেন ভালো ফলাফল সহ জ্ঞান অর্জনের। মার কাছে প্রার্থনা করি যেন জ্ঞান বুদ্ধি দেয়। ওনার কাছে আমরা যা চাই উনি সেভাবে আমাদেরকে দেওয়ার চেষ্টা করে। আমি দেবীর কাছে জন্য আমি ভালো করে পড়ালেখা করতে পারি। এছাড়াও রমনা কালী মন্দিরে সরস্বতী পূজা পরিদর্শনে এসে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে জ্ঞানের আলোকে মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। জ্ঞান এবং শিল্পকলা চর্চার মাধ্যমে একজন মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে, মানবিক মানুষ হয়ে ওঠে। এই মূল্যবোধগুলোকে এবং মানবিক মূল্যবোধগুলোকে উপরে তুলে ধরা এবং এর মাধ্যমেই আমরা একটা জ্ঞান সমৃদ্ধ এবং মানবিক সমাজ গড়ে তুলতে পারি। এই শুক্লা পঞ্চমী তিথি বসন্ত পঞ্চমী, শ্রী পঞ্চমী, সরস্বতী পঞ্চমী আবার ঋষি পঞ্চমী নামেও পরিচিত। এই দিনে মা সরস্বতীর জন্ম হয়েছিল বলে হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয়। ঋগ্বেদ অনুসারে ব্রহ্মা তার নিজের সৃষ্টিতে সন্তুষ্ট ছিলেন না, চারদিকে তখন নিস্তব্ধতা। তারপর তিনি তার কমণ্ডলু থেকে জল ছিটিয়ে দিলেন, যার ফলে এক চতুর্ভুজা নারী তার হাতে বীণা নিয়ে হাজির হলেন। ব্রহ্মার আদেশে দেবী বীণায় সুমধুর সুর তোলেন, যা বিশ্বকে শব্দ ও বাণীতে অভিভূত করে। এরপর ব্রহ্মা দেবীর নাম রাখেন সরস্বতী। সরস্বতী দেবী শ্বেত শুভ্র বসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা, এজন্য তাকে বীণাবাণীও বলা হয়। আবার সরস্বতী লক্ষ্মী ও পার্বতী হিন্দু ধর্মে ত্রিদেবী নামেও পরিচিত। নাজিলা খান মিম, এখন, ঢাকা। সরস্বতী পূজা উদযাপনের আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম। যুক্ত হব তার সাথে। তানজিলা, আপনার প্রতিবেদন দেখছিলাম, আগের যে আয়োজনগুলো ছিল পূজা ঘিরে সেগুলো নিয়ে জানছিলাম। ঠিক এই মুহূর্তে কি কি আয়োজন চলছে এবং পরবর্তীতে আর কি কি আয়োজন আছে একটু জানতে চাই। বর্ণা, যেমনটি আসলে প্রতিবেদনে দেখছিলেন, শিষ্টাচার মেনে, সকল রীতিনীতি মেনে হিন্দু শাস্ত্র মতে কিন্তু সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। এখন এই মুহূর্তে আমি জগন্নাথ হলে আছি, আর আপনি জানেন যে রাজধানীতে আসলে সব থেকে বৃহৎ পরিসরে কিন্তু এই জগন্নাথ হলেই আসলে সরস্বতী পূজা উদযাপন করা হয়ে থাকে। এবার পুরো প্রতিটি বিভাগ থেকেই এই পূজার আয়োজন করা হচ্ছে। মোট প্রায় 70-টিরও বেশি শুনেছি যে এখানে আসলে পূজা মণ্ডপ করা হয়েছে এবং সরস্বতী দেবীকে রাখা হয়েছেন। ভক্তরা যার যার ইচ্ছে মতো আসছেন এবং সকাল থেকেই কিন্তু একটার পর একটা দেবীর কাছে পূজা অর্চনা চলছে এবং ভক্তরা এসে বিদ্যা অর্জনের জন্য কিন্তু প্রার্থনা করছেন। তারা আসলে যে বিদ্যা অর্জন করে থাকেন সেই পথটা যেন সহজ হয়, কারণ আপনি তো জানেন এই সরস্বতী হলেন আমাদের সরস্বতী হলেন বিদ্যা এবং জ্ঞান অর্জনের দেবী। এই শুক্লা পঞ্চমী তিথি অথবা বসন্ত পঞ্চমী যাকে বলা হয়, সেই পঞ্চমী তিথিতেই কিন্তু সরস্বতী পূজা করা হয়ে থাকে। এই দিনে মা সরস্বতীর জন্ম হয়েছিল বলেই হিন্দু শাস্ত্র বিশ্বাস করা হয় এবং ঋগ্বেদ অনুসারে ব্রহ্মা তার নিজের সৃষ্টিতে সন্তুষ্ট ছিলেন না, তখন চারদিকে নিস্তব্ধতা ছিল, আর তখনই করমণ্ডলু থেকে জল ছিটিয়ে দিলেন এবং এর ফলে এক চতুর্ভুজা নারী তার হাতে বীণা নিয়ে হাজির হলেন। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে সরস্বতীকে দেখা যাচ্ছে তার হাতেও কিন্তু একটি বীণা রয়েছে এবং প্রতিটি সরস্বতীকেই কিন্তু অনন্য সুন্দর মাত্রা যোগ করে আসলে কারিগররা তৈরি করেছেন এবং ব্রহ্মার আদেশেই কিন্তু আসলে দেবী বীণা সুমধুর সুর তোলেন, যা বিশ্বকে শব্দ এবং বাণীতে অভিভূত করে। এরপর ব্রহ্মাই দেবীর নাম রাখেন সরস্বতী, আর সে সরস্বতী দেবী শ্বেত শুভ্র বসনা। এই যে দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা, এই জন্য তাকে বীণা পাণীও বলা হয়ে থাকে। ভক্তরা তাই বলছিলেন যারা
মায়েরা রয়েছেন, বিশেষ করে যাদের ছোট ছোট সন্তান রয়েছে, তারা আজকে সন্তানদেরকে নিয়ে এসেছেন সরস্বতীর কাছে, যেন তাদের হাতে খড়িটা খুব ভালো মতো হয় এবং দেবী সরস্বতী দেবী যেন তাদেরকে মন ভরে আশীর্বাদ করেন এবং তার সন্তানের জন্য বা শিক্ষা জীবনে, ব্যক্তি জীবনে যেন কল্যাণ বয়ে আনেন, সব কিছুর জন্যই কিন্তু তিনি প্রার্থনা করছিলেন। এবং তারা বিশ্বাস করেন যে শিক্ষা হচ্ছে শিক্ষা প্রতিশব্দ বলা হয়ে থাকে আলোকে। হৃদয়ের শিক্ষার যদি কারো আলো থাকে তাহলে তার যাপিত জীবন অনেক সময় সাবলীল হয়, তার মনটা অন্যদের তুলনায় উদার হয়ে যায় এবং মানবতা বোধ জাগ্রত হয়। তখন তারা আসলে এই ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সুন্দর সমাজ গড়ার আসলে প্রত্যয় ব্যক্ত করেন। এই যে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মা সরস্বতী হলেন সে শিক্ষা, জ্ঞান এবং ললিত কলার দেবী। তার আশীর্বাদ আর মানুষের নিষ্ঠা ও জানার আগ্রহই কিন্তু একজন মানুষকে পৌঁছে দিবেন তাদের জ্ঞানের চরম শিখরে। এই মুহূর্তে আমি যেখানে আছি, যেই মণ্ডপে রয়েছি বর্ণা, সেখানে কিন্তু পূজা অর্চনা শেষ হয়েছে এবং এখনো ভক্তরা আসছেন, প্রসাদ গ্রহণ করছেন, কিছুক্ষণ আগে পুষ্পাঞ্জলিও দিয়েছেন। সবকিছু মিলিয়ে আসলে দিনভর সরস্বতী পূজার যে আমেজ সেটি থাকবে এবং বিকেল সন্ধ্যা নাগাদ কিন্তু সাংস্কৃতিক আয়োজনও রাখা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মন্দিরে, মণ্ডপে, সেখানে। এই ছিল বর্ণা এখন পর্যন্ত আমার কাছে জগন্নাথ হল থেকে সর্বশেষ। অনেক আমাদের সাথে তানজিলা খান মিম যুক্ত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে এবং তিনি জানাচ্ছিলেন যে বিদ্যাদেবী সরস্বতী পূজার নানা কথা। বিদ্যাদেবী সরস্বতীর কথা শুনছিলাম, জানছিলাম। বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল হত্যা মামলায় দীপুমণি, সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, শামসুদ্দিন চৌধুরী, মানিক, আতিকুল ইসলাম, গোলাম সারোয়ার পিন্টুকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও রাজধানীর কোতোয়ালি থানার মামলায় সাবেক সংসদ সদস্য সুলেমান সেলিম ও সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসকেও 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়াও কদমতলী, মিরপুর ও বাড্ডা থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ 6 জনকে। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রত্যেককে হাজির করা হয়। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করলেও রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষের যুক্তি তুলে ধরেন। এরপর রিমান্ডে ও গ্রেপ্তারের আদেশ দেওয়া হয়। দিনাজপুরের বিরামপুরের লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে পাথর বোঝা একটি ট্রাক। এ সময় নিহত হন ট্রাকের চালক ও সহকারী। ভোররাতে হিলি ঘোড়াঘাট লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, লেভেল ক্রসিং পার হওয়ার সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী পাথর বোঝা একটি ট্রাকের সাথে একতা এক্সপ্রেস ট্রেনটির সংঘর্ষ হয়। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই নিহত হন ট্রাক চালক। এছাড়া গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় মারা যান চালকের সহকারী। এজন্য গেটম্যানের অবহেলাকে দুষছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে দুর্ঘটনার কারণে সড়ক পথে যান চলাচল বন্ধ হয়ে যান। রাস্তার 2 পাশে সৃষ্টি হয় 7 কিলোমিটারের বিশাল যানজট। দায়িত্ব পালন করে না, দায়িত্ব পালন করলে গেট বন্ধ করবে এবং ট্রেন চলে গেলে খুলে দিবে। এরা তো কেউ এগুলা করে না। সম্পূর্ণ আপনার রেলের কর্মকর্তার দায়ী। সে মনে করেন যে ট্রেন সিগন্যাল পড়ছে কিন্তু সে সিগন্যাল ফালায় নাই, সে নাক ডাকে ঘুমাচ্ছে। তার উচিত ছিল সিগন্যাল ফালানোর। বাদজোহর পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে শুরাই নিজামের বিশ্ব ইজতেমার 2য় পর্ব। এ নিয়ে আরও জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, এবার কতটি জেলার মুসল্লিরা এই শুরাই নিজাম বা ইজতেমার 2য় যে পর্ব সেখানে অংশ নিচ্ছেন, আর ইজতেমা শুরুর সময় এগিয়ে আনার কারণটাই বা কি? জি, অনেক বাদ জোহর ইজতেমার যে 2য় পর্বের আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে। জোহরের নামাজ সম্পন্ন হয়েছে এবং এই জোহরের নামাজের পর এখন ময়দানে আগত যে মুসল্লিদের রয়েছে, মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক এবং তার বয়ানটি তাৎক্ষণিক বাংলায় তর্জমা করে দিচ্ছেন বাংলাদেশের মাওলানা নুরুর রহমান। এবং এই যে ইজতেমাটি মূলত এবারই প্রথম ইজতেমা 3 ধাপে হচ্ছে এবং প্রথম যে 2টি ধাপ সেটি হচ্ছে শুরায়ে নিজামের অধীনে এবং এই শুরায়ে নিজামের যে 2 ভাগে বিভক্ত করে যে সারা দেশের মুসল্লিদেরকে এই 2টি পর্বে মুসল্লিদেরকে ইজতেমায়
ইজতেমায় অংশগ্রহণ করছে এবং প্রথম ধাপে আমরা দেখেছি যে ঢাকার একাংশ সহ 41টি জেলার মুসল্লি অংশ নিয়েছেন এবং সেটি সম্পন্ন হওয়ার পরে এই পর্বে 22টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন এবং মূলত প্রথমে তারা জানিয়েছেন যে বাদ মাগরিব আম-বয়ানের মধ্য দিয়ে তাদের ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও সেটি মাসোয়ারার ভিত্তিতে যেহেতু ময়দানে মুসল্লিদের সমাগম হয়ে গেছে এবং দূর দূরান্ত থেকে মুসল্লিরা ময়দানে চলে এসেছেন, যে কারণে তারা কাল বিলম্ব না করে তাদের নিজেদের মজমা করে নিজেদের মধ্যে মাসোয়ারার ভিত্তিতে তারা এই ইজতেমার মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু করেছেন। এবং এই পর্বেও ইজতেমাতেও আমরা দেখেছি যে বিদেশি মেহমানরা রয়েছে। প্রথম পর্বের যারা মুসল্লিরা ছিলেন বিদেশি, তারা কিন্তু এই পর্বেও অংশ নিচ্ছেন এবং তারা আগামী 5 তারিখ যখন ইজতেমার দ্বিতীয় ধাপের মোনাজাত অনুষ্ঠিত হবে, তারপরে তারা এই ময়দান ছেড়ে যাবেন। এবং এই দ্বিতীয় পর্বের ইজতেমাকে ঘিরে প্রথম পর্বের ন্যায় আইন শৃঙ্খলা বাহিনীর যে নজরদারি 5 স্তরের নিরাপত্তা বলয় সেটি কিন্তু এই পর্বেও অব্যাহত রয়েছে এবং পুলিশের পাশাপাশি আমরা দেখেছি যে এপিবিএন, র্যাব এবং সাদা পোশাকে এবং প্রতিটি খিত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও কিন্তু সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো ময়দানকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে দ্বিতীয় পর্বে যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা রবিউল হক এবং বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি বাণিজ্য যুদ্ধে কানাডা জুড়ে এখন মার্কিন পণ্য বয়কটের হিড়িক। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন দেশের নাগরিকরা। বিস্তারিত প্রতিবেদনে। উত্তরে কানাডা, মধ্যে যুক্তরাষ্ট্র আর তারপরেই মেক্সিকো। ভৌগোলিকভাবে দেশ তিনটি পাশাপাশি হলেও ব্যবসা বাণিজ্যে আর পাশাপাশি চলা হচ্ছে না তাদের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 25% শুল্কের প্রতিবাদে $15,500 কোটি মার্কিন পণ্যে পাল্টা 25% শুল্ক দিয়েছে কানাডা। মঙ্গলবার প্রথম ধাপে কার্যকর হচ্ছে $3,000 কোটি পণ্যের শুল্ক। বাকি $12,500 কোটি পণ্যে ধাপে ধাপে শুল্ক কার্যকর হবে আগামী 21 দিনে। এরই মধ্যে কানাডা জুড়ে শুরু হয়েছে মেড ইন কানাডা পণ্য কেনার হিড়িক। এসেছে মার্কিন পণ্য বয়কটের ডাক। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আহ্বানে সাড়া দিয়ে নাগরিকরা আমেরিকান পণ্য বয়কট করতে শুরু করেছে। ক্যানাডিয়ান প্রোডাক্ট কেনার পক্ষে নাগরিকরা প্রচারণা চালিয়েছে। জাস্টিন ট্রুডো আহ্বান জানিয়েছেন নাগরিকদেরকে ভ্রমণের জন্য, অবসর কাটানোর জন্য, অবকাশ কাটানোর জন্য তারা যেন কোনো ক্যানাডিয়ান ডেস্টিনেশনকে বেছে নেয়, কানাডার কোনো শহরকে বেছে নেয়। জাতিসংঘের বাণিজ্য বিষয়ক সংস্থার তথ্য মতে কানাডার বার্ষিক রফতানির 78% আর মেক্সিকোর 80% পণ্য যায় যুক্তরাষ্ট্রে। বিপরীতে যুক্তরাষ্ট্রের মোট আমদানির মাত্র 14% কানাডা আর 15% হয় মেক্সিকো থেকে। এতে যুক্তরাষ্ট্রের জন্য বিকল্প বাজার খোঁজা সহজ হলেও কানাডা ও মেক্সিকোর জন্য তা কঠিন হবে। তবে মধ্য আয়ের দেশগুলো এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বলে মত অর্থনীতিবিদদের। কারণ চীনের ওপরও বাড়তি 10% শুল্ক দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনাময় পথ তৈরি হতে পারে, কেননা আগে চীনে যেসব কারখানায় তৈরি পোশাক তৈরি হতো, এখন সেসব কারখানার অর্ডার বাংলাদেশে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত কৃষি পণ্যেরও সম্ভাবনা তৈরি হতে পারে। একক দেশ হিসেবে বাংলাদেশের বৃহত্তম রফতানির বাজার যুক্তরাষ্ট্র। 2023-24 অর্থ বছরে দেশটিতে বাংলাদেশ প্রায় $760 কোটি পণ্য রফতানি করে, যা বাংলাদেশের মোট রফতানি আয়ের 17% বেশি। দেশটিতে বাংলাদেশ বেশি পাঠায় পোশাক। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের পরিসংখ্যান অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বরে বাংলাদেশের পোশাক রফতানির পরিমাণ ছিল $676 কোটি। অন্যদিকে কানাডার পোশাক খাতেও আগে থেকেই আধিপত্য বাংলাদেশের। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। চলমান বিপিএলে একের পর এক বিতর্ক, তবে সব ছাপিয়ে সমালোচনার শীর্ষে দুর্বার রাজশাহী। পারিশ্রমিক বিতর্কে রাজশাহীর মালিক শফিকুর রহমানকে দেওয়া হয়েছে আলটিমেটাম। বিস্তারিত ফারহান ইহসানের প্রতিবেদনে। বিপিএল 2025-কে ঘিরে চলছে নানা আলোচনা সমালোচনা, তবে সবচেয়ে উদ্বেগের বিষয় রাজশাহী দলের পারিশ্রমিক বিতর্ক। ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী তার দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সঙ্গে একের পর এক চুক্তি লঙ্ঘন করে টুর্নামেন্ট তথা রাষ্ট্রের সম্মান আন্তর্জাতিক অঙ্গনে করেছে প্রশ্নবিদ্ধ।
এমন অপেশাদার কাজের ব্যাপারে বিষয়টি নিষ্পত্তির জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে আলোচনায় বসেন যুব ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ। 2 ফেব্রুয়ারির মধ্যে দলের 50% পাওনা পরিশোধের আশ্বাস দিল, বাস্তবে তা আলোর মুখ দেখেনি। উঠে এসছে অনিয়মের নানা অভিযোগ। আমি আজকে সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন, এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকবো না, আমরা আইনি ব্যবস্থা নেব। এই বিষয়গুলো ভালোভাবে দেশের ভাবমূর্তি রক্ষার্থে বিষয়টি আরও গুরুত্ব সহকারে তদন্ত করে মন্ত্রণালয়। এছাড়াও বিভিন্ন মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি মালিকের পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলে হস্তক্ষেপ করতে বাধ্য হয় সরকার। আমাদের একটা সত্য অনুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে, আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখবো যে কোথায় কোথায় এরর ছিল এবং উইল ট্রাই টু ফিক্স ইট। কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাড্রেস করব। রাজশাহী দলের টালমাটাল অবস্থা সামাল দিয়ে সংশ্লিষ্ট সকলের পাওনা বুঝিয়ে দিতে 3 ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দলটির বিতর্কিত মালিক শফিকুর রহমানকে। নিজের দোষ স্বীকার করে 25% হারে 10 ফেব্রুয়ারির মধ্যে 3 কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দেন তিনি, নয়তো নেওয়া হবে আইনি ব্যবস্থা। ফারহান ইহসান, এখন, ঢাকা। বিপিএলে এলিমিনেটরে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করছে রংপুর রাইডার্স। এই মুহূর্তে ম্যাচটি কভার করতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী ওয়াসিল হক পান্থ। পান্থ, আপনার কাছে জানতে চাই এলিমিনেটরকে কেন্দ্র করে আসলে দর্শকরা কেমন আগ্রহ প্রকাশ করছে, আর কত রানের টার্গেট হতে পারে, আর আপনি কোন দল সাপোর্ট করছেন জানতে চাই। অনেক শুরুটা যেমন হয়েছিল এবং খুলনা টাইগার্স তাদের নামের কিন্তু যথার্থতা রেখেছে এবং তারা কিন্তু বাঘের মতোই থাবা দিয়েছে রংপুর রাইডার্সকে, এবং তারা আজকে কিন্তু বেশ বড় তারার মেলা বসিয়েছে আজকের ম্যাচে। কিন্তু তারা কিন্তু খুব যে আশা নিয়ে দর্শকরা এসেছেন, আজকে কিন্তু দর্শক সমর্থকের যে চাপ সেটি কিন্তু অনেক বেশি আমরা দেখতে পেয়েছি যে স্টেডিয়ামের বাইরেও এই রংপুর রাইডার্সের খেলাকে কেন্দ্র করে। কারণ আজকে সকালে কিন্তু জানা গিয়েছিল যে আজকের ম্যাচে অ্যান্ড্রে রাসেল, টিম ডেভিডের মতো বড় বড় তারকারা কিন্তু আজকে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন, এবং দর্শক সমর্থকদের যে প্রত্যাশা সেটি কিন্তু অবশ্যই ছিল যে আজকে একটি বড় স্কোরের রান দেখতে পাওয়া যাবে, এবং সেই হিসেবেই কিন্তু আমরা অ্যান্ড্রে রাসেল বা টিম ডেভিড, জেমস ভিন্সের যে তারা যে মাপের নাম বা টি-20 ফেরিওয়ালা, তারা সেই অনুযায়ী কিন্তু সবাই আশা করেছিল যে বড় একটি সংগ্রহ রংপুর দ্বারা করাতে পারবে, কিন্তু সে আশায় কিন্তু গুড়েবালি হয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে নুরুল হাসান সোহান কিন্তু শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু শুরু থেকে আমরা দেখেছি যে ভুল বোঝাবুঝিতে সৌম্য রান আউট থেকে শুরু এরপরে কিন্তু কেউই দাঁড়াতে পারেনি, এবং যে 3 জন তারকা আজকে যুক্ত হয়েছেন রংপুর শিবিরে তারা কিন্তু 3 জন মিলে কিন্তু তাদের ব্যাট থেকে মাত্র একটি বাউন্ডারি এসেছে, যেটি কিন্তু খুবই দুঃখজনক দর্শকদের দিক থেকেও এবং অবশ্যই রংপুর রাইডার্সের যে টিম ম্যানেজমেন্ট আছে তাদের জন্যও। এবং আজকে যে এই মুহূর্তে সংগ্রহ 70 রানের আশেপাশে, এবং এটি কিন্তু 100 যদি ছাড়াই সেটি হবে রংপুরের জন্য অনেক বড় কিছু, কারণ তারা কিন্তু 52 রানের মধ্যে 9 উইকেট হারিয়ে ফেলেছিল, এবং তাদের যে ব্যাটাররা তারা কিন্তু কেউই নামের প্রতি সুবিচার করতে পারেনি। একমাত্র নুরুল হাসান সোহান কিন্তু 23 রান করতে পেরেছিলেন, এবং এটিকেই বলতে হয় রংপুরের জন্য ক্যাপ্টেন্স নক। এবং বাকি যে ব্যাটাররা আছেন তারা কিন্তু কেউই ঠিক উইকেটে সাবলীল ছিলেন, এবং আমরা দেখতে পেয়েছি যে আজকে কিন্তু স্পিনাররা দাপট দেখিয়েছেন, এবং শুরুতে উইকেট দেখে মনে হয়েছে যে টিপিক্যাল মিরপুরের উইকেট আবার ফিরে এসেছে কিনা, কারণ আজকে কিন্তু খুলনা শুরু থেকেই স্পিন দিয়ে অল আউট অ্যাটাকে গিয়েছে। শুরুটা করেছিলেন মেহেদী হাসান মিরাজ নিজেই, এবং তিনি কিন্তু 3 উইকেট তুলে নিয়েছেন। পরবর্তী নাসুমান আহমেদ, স্পিনার যারাই হাত ঘুরিয়েছেন তারাই কিন্তু সফলতা পেয়েছেন। মাঝখানে কিন্তু হাসান মাহমুদ তার প্রথম ওভারে সাইফুদ্দিনকেও ফিরিয়েছেন, এবং আমরা যে জানতে পেরেছি পরবর্তী যে সন্ধ্যায় যে ম্যাচটি সেখানে কিন্তু বরিশাল এবং চিটাগং কিংস তারা কিন্তু লড়বে প্রথম কোয়ালিফায়ারে, এবং সেখানেও কিন্তু বরিশাল দলেও কিন্তু একটি নতুন নাম যুক্ত হয়েছে, নূর আহমেদ, যে লেফট হ্যান্ড আফগান স্পিনার। তো আমরা আশা করব যে প্রথম ম্যাচের মতো কিন্তু লো স্কোরিং ম্যাচ হবে না, এবং সন্ধ্যার সময় যে ম্যাচটি সেটি বড় রানের একটি পাহাড়ে আমরা দেখতে পারবো। তো মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে ছিল এই আমার কাছে সবশেষ। বিপিএলে এলিমিনেটর রাউন্ড চলছে, সেখান থেকে সবশেষ জানানোর জন্য যুক্ত ছিলেন সহকর্মী ওয়াসিল হক পান্থ। We are proud partner of defending champion Fortune Borishal. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. এখন দুপুর শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। তিতুমির কলেজ অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা, মহাখালী গুলশান সড়ক বন্ধ থাকায় দুর্ভোগ চরমে। আগস্টের পর অধিকাংশ থানায় অপরাধের নথি উধাও, রাজধানীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যায় গ্রেপ্তার 2 জনের স্বীকারোক্তি।
বিদ্যাদেবী সরস্বতীর বন্দনায় শঙ্খ উলুধ্বনিতে মুখর মণ্ডপ, শিক্ষা প্রতিষ্ঠানে পূজা অর্চনায় ভক্তদের ভিড়। আমি যেন ক্লাসে ফার্স্ট হতে পারি, আমি সরস্বতী দেবীর কাছে এটাই চাই। তার কাছে আমরা যা চাই উনি সেভাবে আমাদেরকে দেওয়ার চেষ্টা করে। বিদ্যা দেবীর আরাধনার জন্য মার কাছে প্রার্থনা করি যেন জ্ঞান বুদ্ধি দেয়। এবং দুর্বার রাজশাহীর মালিক শফিকুরকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ, 10 ফেব্রুয়ারির মধ্যে পাওনা পরিশোধের আশ্বাস। এই ছিল এখন দুপুরে। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউব এখন টেলিভিশন দেখে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।